হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 13 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো। আর অঙ্কগুলি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো 71 দাগের অঙ্কটা দেখো, একটি সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে এবং প্রাপ্ত ভাগফলকে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। তবে সংখ্যাটিকে 65 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো দেখো, আমরা এতদিন কি করেছি যে একটা লাইন পর্যন্ত করেছি, মানে একটি সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে এত দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে, এটুকু করেছি। কিন্তু এখানে একটা লাইন যোগ করে দিয়েছে মাঝখানে। তো এখানে যত লাইনই যোগ করুক না কেন, যখনই তোমাদের থাকবে যে সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, আবার প্রাপ্ত ভাগফলকে, মানে একটা সংখ্যা আছে, সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ করার পরে 1 ভাগশেষ থাকছে, তাহলে যে ভাগফল পেলাম এখানে, সেই ভাগফলটাকে আবার 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকছে। এইরকম যখনই থাকবে তোমরা কি করবে? 13 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। তার মানে দুবার বলেছে, এবার যতবার বললো তুমি এভাবে লিখে নেবে। তারপরে কি করবে দেখো, তোমরা যখনই ওপর থেকে নিচে নামবে তখন করবে যোগ, কোনাকুনি যখন ওপরে উঠবে তখন করবে গুণ, ওপর থেকে আবার যখন নিচে নামবে তখন করবে যোগ। তার মানে কি, 5 আর 3 8, এখানে পেলাম 8, তাহলে এখানে 8 থেকে গেল। এবার যখন ওপরে যাব কোনাকুনি, তাহলে 8 তেরোয় কত হয়? 8 তেরোয় হলো এখানে 104, এখানে পেলাম 104। ওপরে চলে আসলাম, ওপর থেকে আবার নিচে যাচ্ছি, তাহলে কী করবো? যোগ 104 যোগ 1, 105। মানে যে সংখ্যাটার কথা এখানে বলা হচ্ছে, এই যে একটি সংখ্যাকে, এই যে সংখ্যার কথা বলা হচ্ছে, সংখ্যাটা হচ্ছে 65, পেয়ে গেলাম। এবার বলেছে কি, তবে সংখ্যাটিকে 65 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তার মানে সংখ্যাটা হচ্ছে 105, একে 65 দিয়ে ভাগ করলে কত থাকবে? 65, একে 65, আর থাকলো 40, তার মানে ভাগশেষ থাকছে 40। এটাই উত্তর। এরপরে 72 দাগ, এটা দেখো, ভগ্নাংশের লসাগু। তো এই লসাগু করার নিয়ম কি? ওপরের যে সংখ্যাগুলি আছে, এখানে যেটা চাইবে, লসাগু চেয়েছে মানে ওপরের কটার লসাগু, নিচের কটার গসাগু। যদি এখানে গসাগু চাইতো, যেটা চাইবে সেটা হচ্ছে ওপরের কটার, আর যেটা নিচে থাকবে সেটা হচ্ছে, মানে যেটা চাইবে না সেটা নিচের। তো এখানে দেখো লসাগু চেয়েছে, তার মানে যে ওপরের 2, 4, 5 এর লসাগু করব। তো এর লসাগু কত হবে? 2, 4, 5, এর লসাগু হচ্ছে 20, 20 করলাম। লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, এটা হচ্ছে সূত্র, লসাগুর সূত্র। আর নিচে যেগুলি থাকবে সেগুলির গসাগু। 3, 9, 6, এর গসাগু হবে 3, তার মানে সংখ্যাটা, গসাগু হচ্ছে 20/3, এটাই উত্তর, অপশন বি। আর আগেরটা হচ্ছে ডি, 40। এরপরে 73 দাগেটা দেখো, 1120/√p সমান 80, তবে পি এর মান কত? তো দেখো, এটাই বলেছে, পি এর মান চেয়েছে, তার মানে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। 8 দিয়ে দেখো কাটাকাটি যাবে, 8 1 8, 8 4 32, তাহলে আমরা কী পেলাম? √p সমান 14। এবার দেখো পি এর মান চেয়েছে, তার মানে আমরা এখানে পি করতে গেলে কী করবো? এদিকেও স্কোয়ার করে দেবো, এদিকেও স্কোয়ার করে দেবো। তাহলে √p এর স্কোয়ার মানে কি? রুটের সঙ্গে যদি কোনো রুট গুণ করি তাহলে শুধুমাত্র রুটটা সম্পূর্ণ উঠে যায়, তার মানে √p গুণ √p মানে রুট উঠে যাবে। তাহলে এখানে থাকলো পি, আর এখানে 14 স্কোয়ার মানে 196। তো পি এর মানই চেয়েছে, তাহলে উত্তর হচ্ছে 196, অপশন সি সঠিক উত্তর। এরপরে 74 দাগেটা দেখো, তো এটা একটা সরল দিয়েছে, সরলটা দেখো এরকম। তার মানে এরকম অঙ্ক করার জন্য আমরা কী করি? শেষের দিক থেকে করতে করতে আসি। তো শেষে কী আছে দেখো, 512 আছে, কিন্তু এখানে 3 আছে। এখানে 3 মানে কি? এমন একটা সংখ্যা যার কিউ 512, এখানে 3 মানে। আর এখানে কিছু নেই মানে কি? 2 আছে। এখানে দেখো √16 আছে, √16 এখানে কিন্তু কিছু নেই, তার মানে 2 আছে, তাই এটা স্কোয়ার করতে হবে। আর এখানে 3 আছে, তার মানে এমন একটা সংখ্যা নেব যার কিউ হবে 512। কিউ কেন? এখানে 3, তাই কিউ। দেখো 8-এর কিউ কিন্তু 512, তার মানে এই যে সম্পূর্ণটা, এই যে এইটুকুর মান পেলাম আমরা 8। তো এবার দেখো √9 যোগ
2√16 যোগ 8 এটুকু পেলাম। এবার দেখো এই যে √16 এটার মান কত? √16 মানে 4। তাহলে এই √16 যদি 4 হয়, এটুকুর মান যদি 4 হয়, এই দুইটা এর সাথে গুণাকারে আছে, মানে 4 গুণ 2 8। এই যে এই সম্পূর্ণ অংশটা, এইটুকুর মান পেলাম 8। তাহলে মোট যোগ করলে কত হবে? এই যে 9 আর 8 17, 17 আর 8 25, পেলাম কি √25। আর √25 মানে কি 5। এটাই উত্তর, অপশন বি। এরপরে 25টি সংখ্যার গড় 20, প্রথম 12টি সংখ্যার গড় 15 আর শেষ 12টি সংখ্যার গড় 18। তাহলে 13তম সংখ্যাটা কত? তো দেখো এটা যদি বেসিকে করতে যাই তাহলে কি করব? মোট 25টা সংখ্যা আছে। 25টা সংখ্যা তার মধ্যে প্রথম যে 12টা সংখ্যা আর শেষ 12টা সংখ্যার গড় দেওয়া আছে। এই যে মাঝখানে যে সংখ্যাটা থাকলো 13তম, দেখো মোট যদি 25টা সংখ্যা হয়, একটা দুটো এভাবে 25টা সংখ্যা, তাহলে এখান থেকে যদি 12টা সংখ্যা হয়, মোট 25টা, আবার শেষ থেকেও বলছে 12টা, তাহলে মোট সংখ্যা কতগুলি হলো? 12 আর 12 24। একটা সংখ্যা বাকি থাকছে মাঝখানে, সেটাতে চেয়েছে 15তম সংখ্যাটা কত, 13তম সংখ্যাটা কত। তো দেখো প্রথম 12টা সংখ্যার গড় বলেছে 15, তাহলে মোট কত হবে? 12 গুণ 15, 12 গুণ 15 করলে হবে 180, প্রথম 12টা সংখ্যার মোট। আর শেষ 12টা সংখ্যার মোট কত বলেছে? শেষ 12টা সংখ্যার গড় 18, গড় 18 বলেছে, মোট করলে গুণ করব, 12 গুণ 18 করলে হবে 216। তাহলে এখানে 24টা সংখ্যার মোট পেলাম। কত পেলাম? 6, 8 আর 1 9, 2 আর 1 3, 24টা সংখ্যার মোট পেলাম 396। আর দেখো প্রথমেই বলে দিয়েছে 25টি সংখ্যার গড় 20, তাহলে 25টা সংখ্যার গড় যদি 20 হয়, 25টা সংখ্যার মোট কত হবে? 25 গুণ 20, তাহলে তো মোট বেরিয়ে যাবে। তাহলে 25 2 50 মানে 500। দেখো 25টা সংখ্যার মোট পেলাম 500, 24টা সংখ্যার মোট পেলাম 396। তাহলে এই যে 13তম সংখ্যা, এই 13তম সংখ্যাটা আমরা পেয়ে যাবো এখান থেকে। কত হবে? এই 25টা থেকে 24টা বিয়োগ করলেই একটা পেয়ে যাব, 396 বিয়োগ করব 96, তার মানে 104। 13তম সংখ্যাটা হচ্ছে 104, এটাই উত্তর, অপশন সি। এরপরে 76-এর দাগেরটা দেখো, 3x + 5/5x - 2 সমান 2/3 হলে x এর মান কত? তো এটা খুবই সহজ, 5 2 10x বিয়োগ 2 2 4 সমান 3 3 9 x যোগ 3 5 15, এটা পেয়ে গেলাম। তাহলে 10টা x থেকে 9টা x বিয়োগ করলে একটা x, আর এখানে +15 আছে, এই মাইনাসটা সমান সমানের ডান দিকে গেলে এটাও প্লাস হয়ে যাবে, তার মানে হবে হচ্ছে 19, 15 + 4 19, x এর মান আমরা পেয়ে গেলাম 19, এটাই উত্তর, অপশন এখানে বি, বি সঠিক উত্তর। এরপরে 77-এর দাগেরটা দেখো, একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর 40% ফুটবল খেলে, 50% ক্রিকেট খেলে। যদি 18% শিক্ষার্থী কোনো খেলাই না খেলে, তবে কত শতাংশ বিদ্যার্থী দুটো খেলা খেলে? তো দেখো তোমাদের আগেও কি বলেছিলাম যে একই জিনিস থেকে বিয়োগ করতে হবে, মানে সিঙ্গেল যে বিষয়গুলি থাকে সেগুলো তো যোগ করবোই, তার থেকে যে বিয়োগটা করি আমরা সেটা কিন্তু সবসময় একই হতে হবে। একই বলতে কি, দেখো মোট শিক্ষার্থী 40% খেলে, আবার 50% খেলে, কিন্তু এই যে বিয়োগ করবো যে সংখ্যাটা দিয়ে, সেটা কিন্তু আছে খেলে না। তাহলে ধরো মোট যদি আমরা 100 ধরি, তার মধ্যে 18% শিক্ষার্থী কোনো খেলাই খেলে না, তাহলে খেলে কতজন? এই 18% বাদে, তার মানে কত পার্সেন্ট খেলে? 82%। তো আমরা এটা কীভাবে লিখতে পারি? দেখো 40 খেলে ফুটবল যোগ 50 খেলে ক্রিকেট বিয়োগ, আর কি বলেছে 18% খেলে না, তাহলে এটা তো খেলে, খেলে থেকে খেলে না বিয়োগ করতে পারবো না, কারণ একই জিনিস থেকে বিয়োগ করতে হবে। 18% খেলে না মানে বাকি যারা আছে তারা খেলে, মানে 82% খেলে, তাহলে এটাই বিয়োগ করব। 40 আর 50 90 বিয়োগ 82, 8% হচ্ছে উভয় খেলাই খেলে 8%, এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি। এরপর 78-এর দাগে একটা দেখো, একটি বিক্রেতা 450 টাকায় একটি ঘড়ি কিনে তার চিহ্নিত মূল্য এমনভাবে রেখেছে যাতে 10% ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ হয়, তাহলে ঘড়িটার চিহ্নিত মূল্য কত? তো দেখো 450 টাকায় ঘড়ি কিনে চিহ্নিত মূল্যটা এমনভাবে রেখেছে যে 10% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়, তাহলে তুমি কিনলে 450 টাকা আর লাভ করছো 20%, তাহলে তোমার বিক্রয় মূল্যটা আমরা পেয়ে যাবো এখান থেকে।
বিক্রয় মূল্য কীভাবে পাবো দেখো, 450 টাকা কিনেছো, এর ওপরে 20% লাভ। 20% লাভ মানে কি, 120/100। দুটো শূন্য কেটে গেল, 45 গুণ 12 হচ্ছে 540। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 540। এবার দেখো মাঝখানের লাইনটা আরেকবার পড়ো। একটি ঘড়ি কিনে তার চিহ্নিত মূল্য এমনভাবে রেখেছে যাতে তাতে 10% ছাড় দেওয়ার পরেও এই টাকাটা লাভ হয়। 10% ছাড় দেওয়ার পরে এই 20% লাভ হয়। তাহলে এই যে 540টা পেলাম, এটা কিসের মান, এই 10% ছাড়ের পরে এই মানটা। তাহলে 10% ছাড় মানে কি, 90। আমরা লিখতে পারি 90 সমান হচ্ছে 540। একে কত, আর এখানে দেখো ঘড়িতে চিহ্নিত মূল্য কত, আমরা 100 ধরবো। 100 কত, 90 ইন্টু 100, 0 কেটে গেল, 9 6 54, 6 গুণ 100 600। চিহ্নিত মূল্য হচ্ছে 600 টাকা। এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। একটি দ্রব্যের 15% ছাড় অন্য আরেকটি দ্রব্যের 20% ছাড়ের সমান, দ্রব্য দুটির ধার্য মূল্য কত? তো দেখো এটা করার জন্য আমরা যদি অপশন টেস্ট করি তাহলে কী হবে, দেখো অপশন বিটা যদি আমরা ধরি যে 60 আর 40 টাকা ধার্য মূল্য, তাহলে 60 মানে হচ্ছে প্রথমটার, 60-এর 15% কত, 60-এর 15%, 5 3 15, 5 2 10, 2 3 6, 60-এর 15% পেলাম 9। আর একটা কী আছে, 40 টাকা, এটা ধার্য মূল্য, এটা কোনটার, আরেকটি দ্রব্যের 20% ছাড়ের সমান। তাহলে আমরা দেখব যে 40-এর 20% এটাও কি 9 আসছে, এই দুটো শূন্য কেটে গেল, 4 2 8। তাহলে এটা সমান নয়, তার মানে এই দুটো, এটা ভুল, এই অপশানটাই ভুল। এবার যদি আমরা ডি ধরি, ডি একটা হচ্ছে 80, একটা হচ্ছে 60। 80-র 15% মানে 15/100, আর আছে 60-এর 20%, 20/100। এই দুটো সমান নাকি আমরা দেখব। একটা শূন্য কেটে গেল, 5 3 15, 5 2 10, 2 4 8, 4 3 12, একটা 12 পেলাম। আর একটা দেখো দুটো শূন্য কেটে গেল, 6 2 12। তার মানে এই দুটো সমান, এই দুটো ধার্য মূল্য সমান। অঙ্কে তো তাই বলেছে। দেখো 15% ছাড় আর একটা দ্রব্যের 20% ছাড় সমান হলে দ্রব্য দুটির ধার্য মূল্য কত, এই দুটো সমান পেলাম। তার মানে অপশন এটাই সঠিক, অপশন ডি সঠিক উত্তর। এরপর 80-এর দাগেরটা দেখো, কিছু মূলধনের 5% সরল সুদ মূলধনের 2/5 অংশ হলে বার্ষিক সুদের হার কত? তো তোমাদের আগেও বলেছিলাম যে এর কথাটা যেখানে থাকবে, সেই যে ভগ্নাংশটা থাকবে তার নিচের অংশটা হচ্ছে সেটাই। মানে কি বলতে চাইছি আমি, এখানে তোকে বলেছে মূলধনের 2/5 অংশ। অঙ্কটা কীভাবে আছে দেখো, মূল ধনের 2/5, এই যে ধনের এর কথাটা যেখানে থাকবে সেটাই হচ্ছে নিচেরটা। তাহলে মূলধন হচ্ছে কত, 5। এবার দেখো আর বাকি যেটা থাকছে, এই যে উপরে যে 2, এটা হচ্ছে সুদ, এটা তোমাদের বুঝতে হবে। এর কথাটা যেটা থাকবে সেটাই হবে নিচের সংখ্যাটা, এই ভগ্নাংশ থাকলে। এবার দেখো আমরা সরল সুদের সূত্র কী জানি, সুদ সমান PRT/100। এবার সুদ কত পেলাম, 2, সমান পি মানে হচ্ছে আসল 5 ইন্টু, উত্তরে দেখো আর মানে সুদের হার চেয়েছে, টাইম কত, 5 বছর, 5/100 এটাই। তাহলে 5 5 25, 25 4 100। আর আবার সুদের হার পেলাম 4 2 8, 8%। এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। এরপর 81 দাগেরটা দেখো, 2000 টাকার 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হয়। প্রথম বছরের সুদের হার 4%, দ্বিতীয় বছরের সুদের হার 3% হলে মোট সুদের পরিমাণ কত? তো এটা আমরা রেশিও মেথডেই করব, এই পার্সেন্ট নিয়েই কাজ করব। 4%, 3%, প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 3%। তাহলে টাইম কত, টাইম পেলাম 2। আর পার্সেন্টগুলো কী কী পেলাম, একটা পেলাম 4%, একটা 3%। 4% মানে কি, 4/100, আর 3% মানে 3/100, এই দুটো পেলাম। এবার দেখো এই 4 25 100, ওপরে 1 নিচে 25। আর আমরা কী জানি, নিচে যেটা থাকে সেটা হচ্ছে আসল আর ওপরটা সুদ। তাহলে দেখো আমরা লিখব আসল, আর একবার লিখব সুদ প্লাস আসল, এভাবে লিখব। আসল কত, প্রথমেরটায় প্রথম বছরে 25, প্রথম বছরের সুদ আসল কত, 25 যোগ 1 26, প্রথম বছর হয়ে গেল। দ্বিতীয় বছরে আসল হচ্ছে 100, নিচে যেটা থাকে সেটা আসল,
100। তাহলে সুদ আর আসল মিলিয়ে কত হবে? নিচেরটা হচ্ছে আসল, ওপরটা সুদ, মানে সুদ প্লাস আসল সমান 100 যোগ 3 মানে 103। এই দুটো পেয়ে গেলাম। এবার গুণ করে দেবো যেভাবে করতাম আমরা। তো এবার দেখো 25 গুণ 100 2500, আর 26 গুণ 103 এটা হবে 2678। গুণটা তোমরা করে নেবে। তো আমরা এখানে অনুপাতের হিসেবে কী পেলাম? আসল হচ্ছে 2500, সুদ প্লাস আসল হচ্ছে 2628। তাহলে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে আমরা কী পাবো? সুদ পাবো অবশ্যই। দেখো 2628 থেকে 78 থেকে 2500 বিয়োগ করলে পাবো 178। এটা হচ্ছে সুদ। এবার আমাদের অঙ্কের দিকে আসতে হবে। কী চেয়েছে? দেখো আসল বলে দিয়েছে 2000 টাকা, উত্তরে আমাদের চেয়েছে সুদের পরিমাণ কত, মানে সুদটা চেয়েছে। তাহলে এখানে আমাদের আসল কত? 2500। এই 2500 মানই বইয়ে দেওয়া আছে 2000 টাকা। একে কত? আর সুদ চেয়েছে, সুদ কত এখানে আমাদের? 178। 178-এ কত? দুটো শূন্য কেটে গেল, 5 5-এ 25, 5 4-এ 20। এটা এবার 178 গুণ 4 ভাগ 5। তো এই গুণটা করলে আমরা পাবো 712 আর নিচের 5। 712 বাই 5 মানে কি? 5 1-এ 5, 5 4-এ 20, 5 2-এ 10, 142.4। এটাই উত্তর। অপশন এ সঠিক উত্তর, 142.4 বা 40। এরপরে 82 দাগ একটা দেখো, 15 জন পুরুষ একটি কাজের 1/3 অংশ কাজ 7 দিনে করে। সম্পূর্ণ কাজটি 5 দিনে শেষ করতে কতজন পুরুষ লাগবে? তো এটাও আমরা M1 D1 T1 বাই W1 এই নিয়মে করব। তো দেখো M1 কত? প্রথমের পার্টে M1 হচ্ছে 15, D1 ডে কত? 7 দিন, D1 টাইম বলা নেই, ওয়ার্কের এখানেই তোমাদের একটু বুঝতে হবে। দেখো বলেছি একটি কাজের 1/3 অংশ, তার মানে কি সম্পূর্ণ কাজটা হচ্ছে 3, এই সম্পূর্ণ কাজ 3, এই 3-এর মধ্যে 1 অংশ করেছে, তাহলে বাকি থাকছে কতটা কাজ? 2 অংশ কাজ। প্রথম পার্টে তো আমরা 1ই লিখব, 3 ভাগের মধ্যে 1 ভাগ, W1 পেয়ে গেলাম। এবার দেখো পরের পার্টটা M2টাই আমাদের বের করতে হবে। দেখো কতজন পুরুষ লাগবে? M2 D2 5 দিন বাই W2। এবার দেখো আমরা কি ধরলাম? মোট কাজ ছিল 3, এই যে 1/3 অংশ বলেছে, মোট কাজ হচ্ছে 3, নিচেরটা 3, এই মোট কাজের মধ্যে 1 অংশ করেছে, বাকি থাকছে কত? 2। তবেই তো মোট হলো, 1 যোগ 2 3, এবার মোট হয়ে গেল। এখান থেকে আমরা কাটাকাটি করে M2 এর মানটা আমরা বের করব। তো দেখো 5 3-এ 15, আর কিছুই কাটাকাটি যাবে না। M2 সমান 3 7-এ 21, 21 2-এ 42। আচ্ছা এখানে আমাদের কিছু একটা ভুল হচ্ছে। সম্পূর্ণ কাজ বলেছে, আমরা কিন্তু বলেনি যে বাকি কাজ। সম্পূর্ণ কাজের 3 অংশ, এই 3-এর মধ্যে 1 অংশ করেছে। এরপরে কিন্তু বইয়ে বলে দেয়নি যে বাকি কাজটা, বাকি কাজ হলে এখানে 2 হতো। এখানে বলেছে কি দেখো, সম্পূর্ণ কাজটা 5 দিনে শেষ করতে। সম্পূর্ণ কাজ কত? 3 সম্পূর্ণ কাজ, তার মানে এখানে 2 নয় 3 হবে। তাহলে এবার দেখো 3 7-এ 21, 21 3-এ 63, 42 নয়, এখানে 63 হবে। 63 সঠিক উত্তর হবে, তার মানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 83 দাগেরটা দেখো, একটি ট্যাঙ্ক ভর্তি করতে এ ও বি নলের একসঙ্গে সময় লাগে 36 মিনিট। যদি 30 মিনিট পরে বি নলটি বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 40 মিনিটে ভর্তি হয়। তবে বি নলটি একা কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি করবে? আচ্ছা দেখো, একটি ট্যাঙ্ক ভর্তি করতে এ ও বি নলের একসঙ্গে 36 মিনিট সময় লাগে, তার মানে এ প্লাস বি সময় লাগছে কত? 36 মিনিট। এটা আমরা কীভাবে লিখব? 1/36 এভাবে লিখব। যদি 30 মিনিট পরে বি নল বন্ধ করে দেওয়া হয়, তার মানে এই প্রথম 30 মিনিট এ আর বি দুজনে মিলেই করেছে, তারপরে বি নল বন্ধ করে দিয়েছে। তাহলে এ আর বি 30 মিনিট চললো, 30 মিনিট চললো, তাহলে কতটা কাজ করলো? 6 5-এ 30, 6 6 36, মানে 5/6 অংশ করলো। তাহলে বাকি থাকছে কতটা? 6 ভাগের মধ্যে 5 ভাগ করলো, তাহলে বাকি থাকবে 6 ভাগের মধ্যে 1 ভাগ, বাকি থাকছে 1/6। এটা কে করবে? দেখো 30 মিনিট পরে বি বন্ধ করে দিল, তার মানে বি এর সাথে আর কোনো সম্পর্কই নেই, এ করবে বাকি কাজটা, এ আছে, তাহলে এই যে 1/6 অংশ করবে এ। পরের লাইনে বলেছে বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 40 মিনিটে ভর্তি হয়। তাহলে 40 মিনিটের মধ্যে এই যে 30 মিনিট,
এরা তো দুজনে মিলে করলো, তাহলে বাকি থাকছে কতটা? মোট হচ্ছে 40 মিনিট সময় লাগছে, তার মধ্যে 30 মিনিট এরা দুজনে একসঙ্গে করলো, এরপরে বি চলে গেল, তাহলে 40 বিয়োগ 30, বাকি থাকছে 10 মিনিট। এই 10 মিনিটে এ 1/6 অংশ করছে, তাহলে এ সম্পূর্ণ কাজ কত মিনিটে করবে বের করতে পারবো। দেখো 1/6 অংশ করে 10 মিনিটে, এক অংশ কত করবে? 10 গুণ 6/1 মানে 60 মিনিট। এটা আমরা কি পেলাম? এ এ সম্পূর্ণ কাজ। এবার দেখো প্রথমেই আমাদের বলে দিয়েছিল এ প্লাস বি মানে এ ও বি 36 মিনিটে করছে, তাহলে উত্তর আমাদের আছে বি। তাহলে এ প্লাস বি এটার থেকে যদি আমরা এ বিয়োগ করি তাহলে কী পাবো? এই যে মাইনাস এ প্লাস এ কেটে যাবে, শুধু বি থাকবে, বি পাবো। তাহলে আমরা সেটাই করব। দেখো এ প্লাস বি মানে কত? 1/36 বিয়োগ এ তো আমরা পেয়ে গেলাম এখনই 60 মিনিট, 1/60, এটাই করব। 36 আর হচ্ছে 60, লসাগু পেলাম 180, 180 পেলাম। এবার 36 5-এ 180, 60 3-এ 180, 5 বিয়োগ 3 মানে 2, 2/180 মানে হচ্ছে 1/90। এবার উত্তরে আমাদের চেয়েছে কি কতক্ষণে ভর্তি করবে, কত মিনিটে? 1/90 অংশ মানে হচ্ছে 90 মিনিট, 90 মিনিটে ভর্তি করবে, এটাই উত্তর, অপশন ডি। এরপরে 84 দাগ, এটা দেখো, এক ব্যক্তি ঘোড়ায় চেপে 18 কিমি প্রতি ঘন্টা বেগে ছোটে, কিন্তু সে ঘোড়া বদলার জন্য প্রত্যেক 7 মিনিট অন্তর 6 মিনিট করে দাঁড়ায়, তবে তার 6 কিমি যেতে মোট কত সময় লাগবে? আচ্ছা দেখো, ঘোড়ায় চেপে 18 কিমি প্রতি ঘন্টা বেগে ছোটে, এই যে মাঝখানের লাইনটা তোমরা ভুলে যাও, এই যে রেস্ট নেওয়ার ব্যাপারটা ভুলে যাও। তবে 90 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে দেখো 90 কিমি যদি যায় আর প্রত্যেক কিমিতে 18 কিমিতে 1 ঘন্টা যাচ্ছে, 18 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 90 কিমি কত যাবে? মানে যদি যদি রেস্ট না নেয় বা ঘোড়া বদলানোর জন্য না দাঁড়ায় তাহলে কত নেবে? না দাঁড়ালে সময় লাগবে 90/18, সময় লাগবে 5 ঘন্টা যদি কোথাও না দাঁড়ায়। এবার দেখো দাঁড়াবে তো বটেই, 7 কিমি পর পর 6 মিনিট জন্য দাঁড়াচ্ছে, তাহলে মোট হচ্ছে 90 কিমি, তাহলে দাঁড়াবে কতবার? প্রথমে 7 কিমি দাঁড়াচ্ছে, তারপরে আবার 7 কিমি, 14 কিমি গেল আবার দাঁড়ালো, আবার 21 কিমি গেল আবার দাঁড়ালো, তারপর 28 কিমি গেল আবার দাঁড়ালো, এভাবে দাঁড়াচ্ছে, তাহলে মোট দাঁড়াবে কতবার? দেখো 90/7 কতবার দাঁড়াবে? 7 1-এ 7, 7 2-এ 14, 7 বারে 84, মানে 84 কিমি যখন যাবে তখন লাস্ট দাঁড়াবে। এরপরে দাঁড়াতে গেলে কী হবে? দেখো 84 যোগ 7 91 চলে আসছে, তার মানে পরের বার দাঁড়াবে না, চলে যাবে একবারে গন্তব্যস্থলে। তাহলে মোট দাঁড়াচ্ছে হচ্ছে 12 বার, 12 বার দাঁড়াচ্ছে, আর প্রত্যেকবার 6 মিনিট করে রেস্ট নিচ্ছে, তাহলে কত মিনিট রেস্ট নিচ্ছে? 12 গুণ 6 72 মিনিট, 72 মিনিট রেস্ট নিচ্ছে বা ঘোড়া বদলানোর জন্য দাঁড়াচ্ছে। তাহলে মোট সময় কতটা লাগলো? এইটুকুই তো বলেছে, মোট সময় কত লাগবে। তাহলে এই যে 5 ঘন্টা লাগলো, তারপরে রেস্ট নিল 72 মিনিট, মোট কত হলো? 72 মিনিট মানে কি? 1 ঘন্টা 12 মিনিট। তাহলে এই যে আগের 5 ঘন্টা ছিল আর 1 ঘন্টা 12 মিনিট, মানে 6 ঘন্টা 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট মোট সময় লাগবে, এটাই উত্তর, অপশন বি। এরপরে 85 দাগ একটা দেখো, একটি স্থির নৌকা 1 ঘন্টায় 6 কিমি অতিক্রম করে, কিন্তু স্রোতের বিপরীতে সমদূরত্ব যেতে 3 গুণ বেশি সময় লাগে, তবে স্রোতের বেগ কত? তো প্রথমে আমরা যেভাবে লিখতাম নৌকা স্রোত অনুকূল প্রতিকূল লিখে নেব। এবার দেখো বলেছেন স্থির জলে 1 ঘন্টায় 6 কিমি, 1 ঘন্টায় 6 কিমি মানে কি? স্থির জলের গতিবেগ হচ্ছে 6 কিমি প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা, তাহলে স্থির জলে মানে নৌকা এর গতিবেগ পেলাম 6 কিমি প্রতি ঘন্টা। আর কি বলেছে? কিন্তু স্রোতের বিপরীতে সমান দূরত্ব যেতে 3 গুণ সময় লাগে। স্রোতের বিপরীত মানে কি? প্রতিকূল, প্রতিকূলে সমান দূরত্ব, সমান দূরত্ব মানে কি? এই যে 6 কিমি ছিল, এই সমান দূরত্ব, প্রতিকূলের দূরত্ব যাবে 6 কিমি, সমান দূরত্ব যেতে 3 গুণ বেশি সময় লাগে। তাহলে আগে কত সময় লাগতো? 1 ঘন্টা, এখন কত লাগবে? সময় হচ্ছে 3 গুণ, আগে ছিল 1, এর 3 গুণ, সময় লাগছে 3 ঘন্টা। তাহলে প্রতিকূলের গতিবেগ আমরা পেয়ে যাব। গতিবেগের সূত্র আমরা কি জানি? দূরত্ব বাই সময়, দূরত্ব এখানে 6, সময় হচ্ছে 3, গতিবেগ পেলাম 2 কিমি প্রতি ঘন্টা। এবার দেখো প্রতিকূলের গতিবেগ পেলাম 2 কিমি প্রতি ঘন্টা, নৌকা আছে 6, উত্তরে আমাদের কী চেয়েছে? বলেছে স্রোতের বেগ কত? স্রোত,
তো এখানে আমরা কী সূত্র লাগাবো? দেখো, আমরা কি জানি অনুকূল সমান নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল সমান কি নৌকা মাইনাস স্রোত। এই সূত্রটাই আমরা লাগাবো, প্রতিকূল সমান নৌকা মাইনাস স্রোত, এই সূত্রটা লাগাবো। দেখো প্রতিকূলে কি 2 সমান নৌকা 6 বিয়োগ স্রোত, তাহলে স্রোত সমান কত হবে? স্রোত সমান হবে 6 বিয়োগ 2 মানে 4। স্রোতের বেগ হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 86 দাগেরটা, একটি পাত্রে 2 ধরনের তরল এ ও বি মিশ্রণের অনুপাত হচ্ছে 7:5। পাত্রটি থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে সমান পরিমাণ বি তরল ঢাললে নতুন মিশ্রণে এ ও বি এর অনুপাত 7:9 হয়। তবে প্রথম পাত্রে এ তরল কত লিটার ছিল? তো দেখো খুবই সহজভাবে পড়বো এটা। দুজন আছে এ আর বি, মিশ্রণের অনুপাত আছে 7:5। 7:5 এটা আছে। পাত্রটি থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে, মানে দুজনের থেকেই 9 লিটার তুলে নিলাম, প্রত্যেকের থেকে 9 লিটার তুলে নিলাম, বিয়োগ 9। তুলে নেওয়ার পরে সমান পরিমাণ বি তরল ঢাললাম, তার মানে কি তুলে নিয়ে ঢাললাম, তার মানে অনুপাতটা একই থাকবে, 7:5ই থাকবে। ঢালার পরে নতুন মিশ্রণে এ ও বি এর অনুপাত হচ্ছে 7:9, তখন অনুপাত হচ্ছে 7:9। তাহলে এইটুকুই আছে। এবার আমরা এটা করবো কীভাবে? শেষের দিক থেকে করতে করতে ওপরের দিকে যাব। দেখো শেষে কী আছে, 7:5 থেকে 7:9 গেল, এখানে কত বাড়লো? 5 থেকে 9 গেল, 4 বাড়লো, কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে 9 লিটার বাড়লো। 9, 4-এর মান হচ্ছে 9, 4 সমান হচ্ছে 9। এবার এই যে লাস্টের অনুপাতটা আছে, এখান থেকে আমরা যদি এই অনুপাতে যেতে যাই তাহলে কী করব? 4 সমান পেলাম 9, একে কত, আর এখানে মোট কত? 7 আর 5-এ 12, 12 কত? 3-এ 12, 27। এই যে অনুপাতের মিশ্রণটা, এই অনুপাতটা হচ্ছে 27, এখানে পেলাম 27। এবার এই 27টা আসলো কোথা থেকে? একটা অনুপাত ছিল, একটা নির্দিষ্ট অনুপাত ছিল, এই অনুপাত থেকে 9 লিটার তুলে নেওয়ার পরে এই অনুপাতটা। তাহলে আমরা এই যে মাঝখানের অনুপাতটা আছে 7:5, এখান থেকে আমরা যদি প্রথমের অনুপাতে যেতে চাই তাহলে কী করব? এই যে 27 মানটা পেলাম, এটা কিন্তু এর মান নয়, এটা হচ্ছে এই যে মানটা ছিল 7:5, এখান থেকে 9 লিটার তুলে নেওয়ার পরে এই মানটা। তাহলে আমরা এখানে যেতে গেলে কী করব? 9 যোগ করব, তাহলে 27 যোগ 9, তবে আমরা এই অনুপাতের সমান পাবো। 27 যোগ 9 36, অনুপাতটা পেয়ে গেলাম। এবার দেখো উত্তর আমাদের কী চেয়েছে। উত্তরে চেয়েছে এ তরল কত লিটার ছিল, এ, তার মানে এর অনুপাত কত? 7। এ সমান 7 ভাগ 7 আর 5-এ 12 ইন্টু 36, 12 3-এ 36, 3 7-এ 21, 21, এটাই উত্তর। এ ছিল 21 লিটার। তো অপশান সি সঠিক উত্তর। এরপরে 87 দাগেটা দেখো, 11 জন খেলোয়াড়ের গড় বয়স হচ্ছে 20। যদি প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বেড়ে যায়, তবে প্রশিক্ষকের বয়স কত? তো দেখো প্রথমে বলেছে কি 11 জনের গড় হচ্ছে 20, তাহলে 11 জনের মোট কত হবে? 11 গুণ 20 মানে 220। 11 জনের মোট বয়স পেলাম 220। পরের লাইনে বলেছে যদি প্রশিক্ষকের বয়স যোগ করা হয়, মানে এই যে 11 জন ছিল এটা কিন্তু শুধু খেলোয়াড় ছিল, এরপর একজন যোগ করা হলো প্রশিক্ষক, তাহলে কতজন হবে তখন? 11 যোগ 1 12 জন হবে, ইন্টু যোগ করা হলে তাদের বয়সের গড় 10% বেড়ে যায়। দেখো গড় কত ছিল? আগে 20 ছিল, তারপরে এ প্রশিক্ষক যোগ করার পরে 10% বেড়ে গেল, তাহলে আমরা কী করবো? প্রথমে 20-র 10% কত সেটা আমরা বের করবো। 10% মানে 10/100, 2 শূন্য 2 শূন্য কেটে গেল 2, 20-র 10% হচ্ছে 2, আর বলেছে কি তাদের বয়সের গড় 10% বেড়ে যায়, মানে 2 বেড়ে যায়। আগে ছিল কত? 20, 2 বাড়লে কত হবে? 22। তাহলে 12 জন মানে খেলোয়াড় আর প্রশিক্ষক এদের মোট হবে 12 গুণ 22। তাহলে 12-র সাথে 22 যদি গুণ করি আমরা এখান থেকে পেয়ে যাব 264, 264। এবার দেখো এখানে কি আছে? এই 220টা কি? 11 জন খেলোয়াড়ের, আর এই 264টা কি? 11 জন খেলোয়াড় তো বটেই, এর সাথে প্রশিক্ষকেরও বয়স এখানে যোগ আছে,
তাহলে শুধুমাত্র প্রশিক্ষক করতে গেলে কী করব? প্রশিক্ষকের বয়স হবে 264 বিয়োগ 220, তার মানে 44। প্রশিক্ষকের বয়স হবে 44 বছর। এটাই উত্তর, অপশন বি। এরপরে 88 দাগেটা দেখো, 1 বিয়োগ 1/2, 1 বিয়োগ 1/3, এভাবে 1 বিয়োগ 1/n এর মান কত? তো এটা আমরা কীভাবে করবো দেখো, আমরা যদি প্রথমে এইটুকু ভাঙি, এইটুকু, তাহলে কী পাবো? 1 বিয়োগ 1/2, এটা করলে কী পাবো? 2 কমন লসাগু যাবে, 1 2 2 বিয়োগ 1 মানে 1/2, এটুকু থেকে পেলাম 1/2। তাহলে আমরা লিখবো তাই 1/2 গুণাকার আছে। তারপর কি আছে? 1 বিয়োগ 1/3, তার মানে কি 3 1 3 আর 1 বিয়োগ 2/3 ইন্টু 4 1 4 বিয়োগ 1 3/4, এভাবে যাচ্ছে, যেতে যেতে এইটাই আসছে। এটা কি লসাগু হচ্ছে n, আর ওপরে কি যাবে? ওপরে এখানে যাবে n গুণ 1 মানে হচ্ছে n বিয়োগ 1, এটুকু আমরা পেলাম। এবার যদি ভালো করে দেখো, এই 2 কেটে যাবে, কেন? গুণাকার আছে। আবার এই 3 কেটে যাবে, এভাবে 4 উপরে একটা থাকবে, এখানে 4 যাবে, এরকমভাবে নিচ থেকে উপরে কাটতে 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 এরকম জায়গায় আসবে, আর এই উপরের n বিয়োগ 1 এটা কেটে যাবে। এরপরে তো আর নেই, তাহলে এই nও কেটে যেত। তার মানে থাকলো কি? এই যে উপরে 1 আছে প্রথমের, আবার এখানে লাস্টের নিচে আছে n, তার মানে থাকলো হচ্ছে 1/n। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপর 89 দাগেরটা, একটি স্কুলে ছাত্রের সংখ্যার 1/10, ছাত্রীর সংখ্যার 1/4 সমান, এবং ছাত্র সংখ্যার 1/4, ছাত্রীর সংখ্যার 5/8 সমান, তবে স্কুলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? তো আমরা যদি ধরি এখানে যে ছাত্র হচ্ছে x আর ছাত্রী হচ্ছে y, এটা যদি আমরা ধরি, তাহলে প্রথম লাইনে দেখো, ছাত্রের সংখ্যার x%, 1/10, মানে ছাত্র হচ্ছে x, এর 1/10, ছাত্রী সংখ্যার 1/4, ছাত্রী কত? y এর 1/4 সমান, মানে মাঝখানে আসবে সমান। এবার দেখো কী থাকলো? x/10, y/4, তাহলে কী হবে? 4x সমান 10y, x/y সমান 10/4, কাটাকাটি করলে 2 5 10, 2 2 4, 5/2 বা 5:2, এটা একটা পেলাম। পরের লাইনে কি বলছে? ছাত্র সংখ্যার 1/4, ছাত্রী সংখ্যার 5/8 সমান। ছাত্র সংখ্যা কী হয়েছিল? x, এর 1/4, ছাত্রী সংখ্যা মানে y এর 5/8 সমান, এই দুটো সমান, এটা বলেছে। এবার দেখো 4 2 8, কাটাকাটি চলে গেল, এখানে থাকলো x, আর এটা গুণাকার হবে 2x সমান 5y, x/y সমান 5/2 বা 5:2, x/y সমান 5:2, এখানেও 5:2। তার মানে আমরা কী ধরেছিলাম? ছাত্র ধরেছিলাম x, ছাত্রী ধরেছিলাম y। উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, বলেছে স্কুলের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? অনুপাত 5:2, এখানেও 5:2 বেরোলো, এখানেও 5:2, মানে উত্তর হচ্ছে 5:2, অপশন বি। এরপরে 90 দাগেরটা দেখো, 3 দ্বারা বিভাজ্য 100 থেকে 200-র মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? তো এটা আমরা কীভাবে করব? এই সমষ্টি বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে সমষ্টি সমান n/2 a প্লাস l। এখানে n মানে কি? n মানে হচ্ছে মোট কতগুলি সংখ্যা আছে, a মানে হচ্ছে প্রথম সংখ্যা, l মানে হচ্ছে লাস্ট সংখ্যা। তাহলে আমরা এখানে কী কী লাগবে আমাদের এখানে এটা বের করার জন্য? মোট কতগুলি সংখ্যা আছে, মানে 100 থেকে 200-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য মোট কতগুলি সংখ্যা আছে সেটা বের করব, প্রথম সংখ্যা কত সেটা বের করব, শেষ সংখ্যা কত সেটা বের করব। তো দেখো 3 দিয়ে বিভাজ্য 100 থেকে 200-র মধ্যে, তাহলে 3-এর সাথে যদি 34 গুণ করি, 3 গুণ 34, গুণ করলে কত হবে? গুণ করলে হবে 102, এটা কিন্তু 100 থেকে বেশি, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 102, প্রথম সংখ্যা পেলাম। আবার যদি 33 গুণ করতাম তাহলে কিন্তু 100-র কমে চলে আসতো। উত্তর এখানে কিন্তু বলেনি যে 100-র কমে, 100 থেকে 200-র মধ্যে, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 102। এবারে 3 গুণ 34 হলো, 3 গুণ 35, 3 গুণ 36, এভাবে গুণ করতে করতে আমরা যদি 3 গুণ 66 করি, 3 গুণ 66, তাহলে কিন্তু 200-র কম আসবে। দেখো 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 6 18 আর 1 19,
198। এরপরে 67 গুণ করলে 200 পরে চলে যাবে। তার মানে 100 থেকে 200-র মধ্যে প্রথম সংখ্যাটা হচ্ছে 102, শেষ সংখ্যাটা হচ্ছে 198। 3 দিয়ে বিভাজ্য যাবে সেরকম। আর কি লাগবে? মোট সংখ্যা। আমরা কি জানি মোট সংখ্যা বের করার নিয়ম কি? n সমান শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা যোগ 1। শেষ সংখ্যা কত? 198 বিয়োগ প্রথম সংখ্যা 102, এরপরে যোগ 1, এইটুকু হবে। এবার দেখো 100, এখানে 198, 198 থেকে 102 যদি বিয়োগ করি, সরি আমাদের আসল সংখ্যা এটা নয়, প্রথম সংখ্যাটা হচ্ছে 34, 34 দিয়ে ভাগ যাবে, আর শেষ সংখ্যাটা হচ্ছে 66। তাহলে মোট সংখ্যা কত হবে? n সমান 66 বিয়োগ 34 যোগ 1। আমাদের একটু ভুল হয়েছে, এটা ধরেছিলাম, এটা নয়। তো 66 থেকে 34 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 32 যোগ 1, 33। মোট সংখ্যা হচ্ছে 33, n পেয়ে গেলাম 33। এবার আমরা এই সূত্রে বসাবো n/2 মানে 33/2, ব্র্যাকেটে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। প্রথম হচ্ছে 102 যোগ শেষ হচ্ছে 198, এটুকুই। 33/2 গুণ 102 আর 198 যোগ করলে পাবো 300, কাটাকাটি যাবে 2 150-এ। তাহলে 33 গুণ 15 গুণ করলে হবে 495 আর একটা 0, 4950। 4950ই সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 91 দাগেটা দেখো, তো একটা সরল দিয়েছে এখানে, এগুলি সব দশমিকে আছে, কিন্তু লাস্টেটা দেখো 10 পাওয়ারের 7। এটা আমরা কীভাবে ভাঙবো? দেখো 10 পাওয়ারের 2 মানে কত? 100, 10 স্কোয়ার। 10 পাওয়ারের 3 মানে কত? 1000। তাহলে 10 পাওয়ারের 4 মানে কত? 10,000। এভাবে যদি ভালো করে দেখো, এখানে দেখো স্কোয়ার করলে 2টো শূন্য, 3 করলে 3টে শূন্য, 4 করলে 4টে শূন্য। তাহলে দেখো 10 পাওয়ার 7 আছে, 7 করবে, তার মানে 1 পরে 7টা শূন্য হবে। তাহলে এই 10 পাওয়ার 7টাকে আমরা কি লিখতে পারি? 1 পরে 7টা শূন্য। এটুকু তোমরা মনে রাখো। এবার দেখো 0.1 আছে, 0.01 আছে, 0.001, আর এখানে কি আছে? 1 পরে 7টা শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এইটুকু আছে। এবার যদি আমরা দশমিক কটা তুলে দিতে চাই তাহলে নিচে শূন্য বসাতে হবে 1 পরে। দেখো এখানে 3টে উঠলো, আর 2টো 5টা, আর একটা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা, আর একটা 6টা উঠলো। তাহলে এর আগে কিন্তু শূন্য নেই, আর শুধু 1। এবার দেখো এই 6টা শূন্য, এখানে 7টা আছে মানে একটা থাকবে, 6টা শূন্য কেটে গেল। তাহলে থাকলো কি? 10 গুণ 1 গুণ 1 গুণ 1 মানে শুধু 10। এটাই উত্তর, অপশন ডি। এরপরে 92 দেয় এটা, a/b সমান 3:2, তবে 5a + 2b সমান 3a + 4b এর মান কত? এখানে দেখো a/b মানে কি লিখতে পারি? a/b, 3/2 এটা লিখতে পারি। এর মানে কি? a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 2। তাহলে মান পেয়ে গেলাম। এবার আমরা শুধু মান বসিয়ে দেবো। দেখো 5a, 5-এর সাথে a গুণ আকারে আছে, মানে 5 3 15, এর মান তো 3, 5 গুণ 3 15, যোগ 2b, b এর মান 2 মানে 2 গুণ 2 4, আর কি আছে? 3a যোগ 4b, 3a এর মান 3, তার মানে 3 গুণ 3 9, যোগ 4b 4 গুণ 2 8। তাহলে পেয়ে গেলাম, এটাই উত্তর। 15 আর 4 হচ্ছে 19, 9 আর 8 17, 19:17, এটাই উত্তর, অপশন সি। এরপরে 93 দাগেটা দেখো, তো এটা জিআই দিয়েছে, যাই হোক। যোগ মানে ভাগ, গুণ মানে যোগ, বিয়োগ মানে গুণ, ভাগ মানে বিয়োগ, এটা বলে দিয়েছে। এবার বলেছে নিচের কোন অপশানটা ঠিক, মানে এই যোগের জায়গায় ভাগ বসিয়ে, গুণের জায়গায় বিয়োগ বসিয়ে কোন নিয়ম সমীকরণটা ঠিক। এবার দেখো এটা যেহেতু অনেকটা বড় দিয়েছে, তার মানে কি আমাদের দেখতে হবে লাস্টের দিক থেকে, কারণ বেশিরভাগ অপশানে লাস্টের দিক থেকেই দেয়। তো এবার লাস্টেরটা যদি আমরা দেখি একবারে, 36 বিয়োগ আছে, কিন্তু বিয়োগ তো নয়, বিয়োগের মান দেখো বলে দিয়েছে, বিয়োগ মানে গুণ বসালাম 6। তারপরে কি আছে? যোগ মানে এখানে বলে দিয়েছে, যোগ মানে ভাগ দিলাম। তারপরে 3 ছিল, এরপর আছে গুণ,
গুণ মানে কি? যোগ। গুণ মানে যোগ দিলাম। এরপরে ছিল 5, তারপর আছে ভাগ। ভাগ মানে এখানে কি বলেছে? ভাগ মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ 3 সমান 74। এই সমীকরণটা কি মিলছে? এটা আমাদের দেখতে হবে। দেখো 36 গুণ 6, 36 গুণ 6 ভাগ আছে 3 যোগ 5 বিয়োগ 3। দেখো 3 2 6, তার মানে 36 2 72, এখানে সমান 74 ছিল। 36 2 72 যোগ 5 77, 77 থেকে 3 বিয়োগ করলে 74ই হচ্ছে। তার মানে এদিকেও 74, এদিকেও 74। এই সমীকরণটা মিলে গেল। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপরে 94 দাগেরটা দেখো, এ ও বি একটি কাজ 12 দিনে করতে পারে, এ একা কাজটি 20 দিনে করতে পারে, তবে বি এর একা কাজটি কত দিনে করতে পারবে? কাজটির অর্ধেক কত দিনে করতে পারবে? তো দেখো আমরা যেভাবে বের করি সেভাবেই করব। এ বি দেওয়া আছে 12, এ দেওয়া আছে 20, তাহলে এ প্লাস বি এটার থেকে যদি এ বিয়োগ করি তাহলে আমরা কী পাবো? বি পাবো। বি তো চেয়েছে বি একা কাজটির অর্ধেক, তার মানে বি সম্পূর্ণ কাজ কতটা করবে দেখব, কত সময়। তাহলে এ বি মানে 1/12 বিয়োগ শুধু এ মানে 1/20, এর মানে বি পেয়ে যাব। তাহলে 12 আর 20 লসাগু হচ্ছে 60, 12 5 60, 20 3 60, 5 বিয়োগ 3 মানে 2, 2/60 মানে হচ্ছে 30, 1/30, 1/30 মানে হচ্ছে 30 দিন। 30 দিন পেয়ে গেলাম। এটা তো সম্পূর্ণ হলো। সম্পূর্ণ কত সময় লাগবে? কিন্তু সম্পূর্ণ সময় তো চাইনি, বলেছে কাজটির অর্ধেক করতে কত সময় লাগবে। অর্ধেক মানে কি? 1/30-এর সঙ্গে 2 গুণ করব, বা 30/2, 15 দিন সময় লাগবে, 15 দিন। এটাই উত্তর, অপশন এ। এরপরে 95 দাগেটা দেখো, কোন দুই অঙ্কের সংখ্যা ও তার অনন্য অঙ্কের বিয়োগফল সবসময় কত দ্বারা বিভাজ্য হয়? তো এটা তোমরা মুখস্থ করে রাখবে। 9 দ্বারা সবসময় বিভাজ্য হয়, অপশন ডি। দুই অঙ্কের সংখ্যা ও তার অনন্য অঙ্কের বিয়োগফল সবসময় 9 দ্বারা বিভাজ্য হয়, অপশন ডি সঠিক উত্তর। এটা তোমরা মুখস্থ করে রাখবে। এরপরে 96 দাগেটা দেখো, কোনো মূলধন সরল সুদের হারে 5 বছরে 815 টাকা, 6 বছরে 854 টাকা হয়। দেখো এখানে কি বলেছে? সুদের হারে এত বছরে এত টাকা হয়, 854 টাকা হয়, হয় বা পরিণত হয়, এর মানে কি? এখানে সুদ আর আসল মিলিয়ে আছে। তো আমরা বেসিকভাবে যদি করতে যাই, দেখো বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব। 6 বছরের সুদ প্লাস আসল 854 টাকা, আর আছে 5 বছরের সুদ প্লাস আসল 815 টাকা, এটাই আছে। এবার আমরা শুধু বিয়োগ করে দেবো। বিয়োগ করলে এখানেও বিয়োগ হয়ে যাবে, এখানেও বিয়োগ। তো দেখো 1 বছরের 6 থেকে 5 বিয়োগ করলাম, 1 বছরের সুদ, আসল আসল কেটে যাবে। সুদ হচ্ছে 854 থেকে 15, যদি আমরা বিয়োগ করি কত হবে? 5 আর 9 14, 39। 1 বছরের সুদ পেলাম 39 টাকা। উত্তরে আমাদের কী চেয়েছে? মূলধন কত। মূলধন কত কীভাবে বের করবো? যে কোনো একটা সমীকরণ ধরবো, যে কোনো, ওপরেটা ধরতে পারো, নিচেরটাও। আমরা নিচেরটা ধরেই করলাম। 1 বছরের সুদ হচ্ছে 39 টাকা, 5 বছরের সুদ কত হবে? 39 গুণ 5, 5 9 45-এর 5, হাতে থাকলো 4, 195। 5 বছরের সুদ পেলাম 195, আর আমাদের এখানে কী ছিল? 5 বছরের সুদ প্লাস আসল 815। তাহলে সুদ প্লাস আসল থেকে যদি সুদ বিয়োগ করি তাহলে তো আমরা আসল পেয়ে যাব। এটাই তো চেয়েছে, মূলধন কত। তাহলে 815 এটার থেকে 195 বিয়োগ করব, 0 2 আর এখানে 6, এটাই উত্তর। আসল হচ্ছে 620, এটাই উত্তর, অপশন সি সঠিক উত্তর। এরপরে 97 দাগেরটা, তো দেখো এটা একটা সরল দিয়েছে, তো এটা আমরা কীভাবে করব? তোমরা যদি ভালো করে দেখো, এই যে 3 প্লাস √3 আর এদিকে √3 মাইনাস √3, √3 মাইনাস শুধু 3। তো এই যে √3টা প্রথমে লিখি আর 3টা যদি পরে লিখি, এতে প্লাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কী আসছে? √3 যদি এ ধরি আর 3 যদি বি ধরি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা শুধু তোমরা মনে রাখো। এবার দেখো আমরা কী করব। 3 যোগ 1/√3 যোগ এইটুকু আমরা লসাগু নেব। লসাগু হলে কী হবে? √3 যোগ 3
আর একটা হচ্ছে √3 - 3, এটুকু আছে। তো এবার দেখো উপরেটুকু কী হবে, 3 + √3, এটুকু মিললো, মানে এই অংশটা হবে √3 - 3 যোগ √3 - 3 আছে, মানে এইটুকু হয়ে যাচ্ছে, আর বাকিটা থাকছে হচ্ছে √3 + 3, এটুকু আসলো। এবার দেখো এই যে +3 - 3 কেটে গেল, তাহলে 3 যোগ 1/√3 যোগ, এটা যদি এ হয় a + b a - b, এটা কিসের সূত্র, a এর স্কোয়ার - b এর স্কোয়ার এর সূত্র। তার মানে কী হবে, √3 এর স্কোয়ার - 3 এর স্কোয়ার, এরকম হবে। তাহলে √3 এর স্কোয়ার মানে কি, শুধু 3, - 3 এর স্কোয়ার মানে 9, 3 - 9 মানে কত হলো, -6, নিচে পেলাম -6, উপরে কী পেলাম, একটা √3 একটা √3, দুটো √3, এটুকু পেলাম। এবার আমরা কি জানি, নিচে রুট রাখার কোনো নিয়ম নেই, নিচের রুটটা আমাদের তুলতে হবে। কীভাবে তুলব, এখানে রুট দিয়ে গুণ করবো, এখানে রুট দিয়ে গুণ করবো। 3 যোগ 1/√3 ইন্টু √3 ইন্টু √3 যোগ 2√3, এখানে দেখো মাইনাস ছিল, তো মাইনাসে প্লাসে মাইনাস, চিহ্নটা মাইনাস হয়ে যাবে, /6, এটুকু পেলাম। তাহলে ওপরে কী থাকলো আমাদের, 3 যোগ √3, √3 গুণ √3 মানে শুধু 3, বিয়োগ 2√3/6, এটুকু আমাদের শুধু থাকলো। এবার আমরা লসাগু করবো সব কটার, লসাগু হচ্ছে 6, 1 6 6, 6 3 18 যোগ 2√3 বিয়োগ 2√3, এটুকু পেলাম। এবার -√3 + √3 কেটে গেল, 18/6 থাকলো, 18/6 মানে কি, 6 3 18, 3 সঠিক উত্তর। তো এবার দেখো কোন অপশানে আছে, অপশান এ, এটাই সঠিক উত্তর। এরপর 98 দাগেরটা দেখো, একটি পরীক্ষায় 48% পরীক্ষার্থী বিজ্ঞানে পাশ করে, 56% অঙ্কে ফেল করে, আর 32% উভয় বিষয়ে ফেল করে, তবে কত শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। তো আমরা কি জানি, সিঙ্গেল যে বিষয় থাকে সেই একই বিষয় থেকে উভয় বিষয় বিয়োগ করি। একই মানে কি, এখানে দেখো পাস আছে, এখানে ফেল, এখানেও ফেল, তাহলে দুটো উভয় বিষয়ে ফেল, একটা বিষয়ে ফেল, একটা বিষয়ে পাস আছে, তাহলে এই পাসটাকে আমরা ফেল করে নেব, তাহলে তো অসুবিধা হবে না বিয়োগ করতে। তো দেখো 48% পরীক্ষার্থী বিজ্ঞানে পাস করে, তাহলে মোট যদি 100 হয়, এর মধ্যে 48% পাস করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট, 52% ফেল করেছে। তাহলে এটুকুতে আমরা পেলাম বিজ্ঞানে ফেল করে হচ্ছে 52%, চলে আসলো। এবার দেখো 52, আর কি আছে, 56% অঙ্কে ফেল করে, যোগ 56, এটা পেয়ে গেলাম সিঙ্গেল বিষয়, বিয়োগ উভয় বিষয়, 32% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, বিয়োগ 32, তাহলে 6 আর 2 8, 5 আর 5 10, 108 থেকে 32 বিয়োগ করলে পাবো 76%। এই 76% কি, উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে ফেল, কিন্তু ফেল তো উত্তরে চাইনি আমাদের, উত্তরে চেয়েছে কত শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে। তাহলে দেখো মোট যদি 100 হয়, এর মধ্যে 76% ফেল করেছে, তাহলে যারা বাকি আছে তারাই পাস করেছে, 100 বিয়োগ 76 মানে 24% হচ্ছে পাস করেছে, এটাই উত্তর, অপশান এ সঠিক উত্তর। এরপরে 99 দাগ, এটা দেখো 10,000 টাকার 20% অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তো এটা তোমরা নিজেরাই করবে, এই ধরনের অঙ্ক আগেও তোমাদের করিয়েছি। তোমরা প্রথমে কী করবে, এই পার্সেন্ট নিয়ে কাজ করবে, আর এটা পার্সেন্ট হবে না, কারণ দেখো অর্ধবার্ষিকী মানে 6 মাসের, এই 20%টা কি 1 বছরের, তাহলে তোমরা প্রথমে বের করে নেবে যে 12 মাসের সুদ হচ্ছে 20%, 1 মাসে কত, 6 মাসে কত, সুদের হার পেয়ে যাবে। আর টাইম বলেছে 2 বছর, অর্ধবার্ষিকী বলেছে মানে 6 মাস পর পর সুদ দেয়, 2 বছর, তাহলে কতবার সুদ দেবে, প্রথমে 6 মাস, তারপরে 6 মাস, 12 মাস, আবার 12 মাস, মানে মোট 4 বার সুদ দেবে, তাহলে টাইম পাবে 4। এভাবে তোমরা নিজেরা করে নেবে। এরপরে 100 দাগেটা দেখো, এক ব্যক্তি 400টি কমলালেবু 2,000 টাকা কিনেছে, তারপরে 260 টাকায় কতগুলি কমলালেবু বিক্রি করলে তার 30% লাভ হবে। তো এখান থেকে আমরা প্রথমে কী করবো, ক্রয় মূল্য বের করবো। দেখো এক ব্যক্তি 400 টাকায় কমলালেবু কিনেছে 2,000টি, 400টি কমলালেবু কিনেছে 2,000 টাকায়, তাহলে একটি কমলালেবুর দাম কত, একটি কমলালেবু কিনেছে বা ক্রয় মূল্য হচ্ছে
5 টাকা, একটি কমলালেবুর ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, এটা পেলাম। আর এরপরে কী বলেছে, এবার তোমরা একবারে শেষে চলে আসো, কতগুলি কমলালেবু বিক্রি করলে তার 30% লাভ হবে। এটা হচ্ছে কি ক্রয় মূল্য। 30% লাভ মানে কি, 100 টাকা যদি কেনো 130 টাকা বিক্রি করতে হবে, তবেই তো 30% লাভ হবে। তাহলে এখানে পেলাম 100 ক্রয় মূল্য, আমাদের একটু আগে বেরোলো 5 টাকা ক্রয় মূল্য। তাহলে আমরা কী লিখব, 100 সমান হচ্ছে 5, একে কত 130-এ কত। তাহলে আমরা এখান থেকে কী পাবো, বিক্রয় মূল্যটা পেয়ে যাব। দেখো 30% লাভে বিক্রি করে, তার মানে 100 টাকা কিনে 130 টাকা বিক্রি করতে হবে, তাহলে তো 30% লাভ হবে। তাহলে 130-এর মান যদি বের করি তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তো দেখো এখানে কাটাকাটি করলে একটা শূন্য কেটে গেল, 5 × 65/10 মানে 6.5। এটা পেলাম বিক্রয় মূল্য, এটা হচ্ছে একটির বিক্রয় মূল্য। আর দেখো মাঝখানে কি বলেছে, 2000 টাকায় কিনে 260 টাকায় কতগুলি বিক্রি করতে হবে। তাহলে একটা দাম হচ্ছে 6.50 পয়সা বা 6.5 টাকা, আর 260 টাকা আছে, তার মানে কি 260/6.5। তাহলে মোট যেটা পাবো সেটা হচ্ছে এতগুলি কমলালেবু বিক্রি করতে হবে। দেখো কাটাকাটি করলে কী হবে, এই দশমিক তোলার জন্য নিচে ওপরে আরেকটা শূন্য যাবে, 5 দিয়ে যাবে 5 × 65, আর 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5 × 2 = 10, 0, 13 × 4 = 72, 40, মানে 40টি, এটাই সঠিক উত্তর। 40টি কমলালেবু বিক্রি করতে হবে। তো অপশন ডি সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।